আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। গ্রামটার নাম নিশুতিপুর। ছোট একফালি গ্রাম, লোকের বসবাস খুবই কম। সকালে গ্রামের মানুষ মাঠে চাষবাস করে দিন কাটায়, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ সেই সময় বেশি রাত অবধি কেউ বাইরে থাকত না। রাত বেশি হওয়ার আগে সবাই ফিরে আসত নিজের নিজের ঘরে। গ্রামের মানুষদের মনে অদ্ভুত কিছু আতঙ্ক খেলা করত সব সময়। তাদের দেখে মনে হতো জনজীবন থেকে নিজেদেরকে আলাদা রেখে তৈরি করেছে তারা। তাদের প্রতিটি চিন্তার সাথে সর্বদা লেগে থাকত কুসংস্কার আর ভয়ের গল্প। আজও নিশুতিপুরের রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। তার মধ্যে আজ ঘোর অমাবস্যার রাত। চারিদিক ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না সামনে। কুয়াশায় ছেয়ে আছে পথঘাট। গ্রামের প্রতিটি কাঁচা রাস্তা যেন অপেক্ষারত শিশির পাওয়ার আশায়। এমনিতেই শীতের রাত। এখন 9টা বাজতে না বাজতেই গ্রাম ঢলে পড়ে নিদ্রার দেশে। কাঁচা রাস্তার পাশে পাশের ওই কুকুরগুলো চিৎকার ছাড়া আর কিছু কানে আসে না। ওই জীবগুলো যেন শীতের অলস রাতে নিজেদের বাঁচাতে গা ঢাকা দিয়েছে অন্য কোথাও। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর এত অন্ধকার, ভিতরে কোথাও কোনো শব্দ নেই। শুধুমাত্র এদিকে ওদিকে ঝোপ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার শব্দ। একটা রাত জাগা পাখিও যেন ডেকে উঠল নিজের বেখেয়ালে। পাখিটা আশেপাশেই কোথাও আছে। গ্রামটা যেন আজ নিজেকে প্রমাণ করতে চাইছে শতাব্দী প্রাচীন কোনো নগরীর ভগ্ন স্তূপের সাথে। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও গ্রামের কিছু কিছু স্থানে এই নিস্তব্ধতা অনুভব করা যায়। বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে কালো অন্ধকারের দৈত্যের মতো। গ্রামের প্রতিটি পথঘাট যেন আরো বেশি নিস্তব্ধ। রাতের অন্ধকারে একটা লোক ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে তার বাড়ির পথে। লোকটার বাড়ি এই গ্রামের শেষ প্রান্তে, তাই তাকে ফেরার সময় সর্বদা ফিরতে হয় তাল দিঘির ওপর দিয়ে। লোকে বলে জায়গাটি ভালো নয়, কিছু একটা নাকি সেখানে আছে, তবে কি আছে তা কেউ জানে না। বড় একটা দিঘির পাশ দিয়ে এগিয়ে চলেছে গ্রামের রাস্তাটা। পথের আর দিঘির পাড়ে পাড়ে এত তাল গাছের বন থাকায় লোকে জায়গাটাকে বলে তাল দিঘি। শীতের সময় এই তাল দিঘির প্রতিটা গাছে ফল পাকলেও একটা লোকও আসে না সেই কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা রাতের বিভীষিকা যেন গ্রাস করে রাখে জায়গাটাকে। লোকটা এগিয়ে চলল নিজের মতো। যত তাড়াতাড়ি হয় এই জায়গাটা থেকে সে পেরিয়ে যেতে চাইছে। পথ বড়ই নিঝুম, আর গ্রামের কাঁচা মাটির পথ। গাছের পাতা পড়ে পথ ঢেকে রয়েছে। চলার সময় খস খস করে পাতায় ঘষার শব্দ শুনতে পাওয়া যায়। আজ বাড়ি ফিরতে ফিরতেও এত রাত হয়ে গেল। সালা মালিকটাও হয়েছে মাইরি। সপ্তাহে একদিন তো ছুটি দেয়, তাও যদি একটু আগে ছাড়ে। দূর, দেরি হয়ে গেল। ও বাবা, কত রাত হয়ে গেল রে। গজগজ করতে করতে এগিয়ে চলছিল সে জঙ্গলের পথ দিয়ে গ্রামের উদ্দেশ্যে। বাসটাও আজ তার উপর লেট করেছে, তাই মাথাটা গরম ছিল লোকটার। সপ্তাহের শুরুতে সোমবার বেরিয়ে যায় সে, আর শেষ দিন শনিবার ছুটি নিয়ে বাড়ি ফেরে। সে শহরের দিকে এক রেস্তোরাঁয় কাজ করে ফিরছিল প্রতি সপ্তাহের মতো। কিন্তু বেরোতে বেরোতে আজ হয়ে গেল অন্ধকার, আর ফিরতে হবে এই তাল দিঘির মধ্যে দিয়ে, কারণ এই রাস্তায় তাকে ধরতে হবে বাড়ি পৌঁছানোর জন্য। সে যখন হাঁটছে ধীরে ধীরে ওই তাল গাছ তলার কাছ দিয়ে, হঠাৎ একসময় এক মেয়েলি গলার শব্দ শুনতে পেল, যেন কেউ মোহ ভরা মিষ্টি কণ্ঠে বলছে, আয় আয় আমার কাছে আয়। এবার লোকটার মনটা একটু খচখচ করায় সে পা চালিয়ে দিল জোরে।
তাড়াতাড়ি তাকে বাড়ি পৌঁছতে হবে, হয়তো কোনো অজানা বিপদ পিছু নিয়েছে তার। তালদিঘির চারপাশ তখন খুটখুটে অন্ধকার। এই দিকটা দিঘির পাশে রয়েছে একটা মস্ত বড় বড় গাছ। গাছটা হঠাৎ চোখে পড়ল লোকটি, আর গাছটিকে দেখে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত অন্ধকার জড়ো হয়েছে সেটির নিচে। লোকটি এগিয়ে চলল সেটার দিকে, কারণ ওটা পেরিয়ে গেলেই গ্রামের পথ ধরতে পারবে সে। কিন্তু হঠাৎ করে গাছের নিচে একটা অন্ধকার মূর্তি দেখতে পেল সে। একটা কালো অবয়ব যেন দাঁড়িয়ে আছে কিছুর অপেক্ষায়। সে একটু একটু করে এগিয়ে চলল সেই দিকেই। তার মনে তখন খেলা করছে একটা অদ্ভুত কৌতূহল। কে এই ছায়ামূর্তি? দেখে তো মেয়ে মনে হচ্ছে। এই রাতের নির্জন অন্ধকারে কি করছে দেখি তো। আর একটু এগোতেই চোখে পড়ল ভেজা শরীরে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দর নারী মূর্তি। তার রূপে লাস্যময়ী রস যেন ঝরে ঝরে পড়ছে। নারী মূর্তিকে দেখে মনে হচ্ছে যেন এই বোধহয় স্নান করে উঠেছে তালদিঘির জল থেকে। তার সেই নরম মোমের মতো শরীর লোকটাকে যেন আকর্ষণ করছিল। নারী মূর্তির পুরো শরীরে শুধুমাত্র একটা লাল রঙের নতুন বেনারসি শাড়ি। ভিজে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চাক্ষুষ তখন লোকটার চোখের সামনে। পুরো শরীরে বিরাজ করছে নানা রকমের দামি সোনার গহনা। তার বক্ষ যুগলের দিকে তাকিয়ে থাকলে কামের নেশায় পাগল হবে না এমন পুরুষ জগৎ সংসারে নেই। সেই কাম আকর্ষণে লোকটি নারী অবয়বের খুব কাছে চলে গেল। হঠাৎ করে সেই নারী অবয়বের শরীর যেন পাল্টে যেতে লাগল। ধীরে ধীরে সেটা পরিষ্কার হয়ে উঠছে। নারী মূর্তির মুখের অংশ দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটি সদন্ত। তার চোখে যেন দৃষ্টি নেই। সেই সাদা ধবধবে চোখের দিকে চাইলে যেন ভয় গ্রাস করে। কোনো মনি নেই সেই চোখে। এক দৃষ্টিতে চেয়ে হাসছে লোকটির দিকে। নিমেষেই হঠাৎ করে হাওয়ায় ভেসে উঠল নারী মূর্তি। সাথে ভেসে উঠল নারী মূর্তির দীর্ঘ কেশ। লোকটা ততক্ষণে ভয়ে জড়সড় হয়ে পেছোতে শুরু করেছে, কারণ সাক্ষাৎ মৃত্যুদূত এখন তার সামনে এসে দাঁড়িয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই নারী মূর্তি মিলিয়ে গেল হাওয়ায়। লোকটা তন্ন তন্ন করে খুঁজে দেখল কোথাও নেই সে। হঠাৎ এমন সময় অত্যন্ত শীতল একটা হাত এসে পড়ল ওর ঘাড়ের কাছে। একটু সাহস করে পেছনে ঘুরে দেখতেই চোখে পড়ল সেই বীভৎস মুখ। সেই মুখের মধ্যে দিয়ে ঝরছে তাজা লাল রক্তের লালা রস। চোখের পলক পড়ার আগেই সেই নারী অবয়বের দুটো দাঁত গেঁথে গেল লোকটির ঘাড়ের কুট কাছে। একটু একটু করে তার শরীরে শেষ বিন্দুও যেন নারীটা চুষে চুষে খেয়ে নিল সেই রাতে। শুধু শুকনো শরীরটা ফেলে রেখে দিয়ে গেল তালদিঘির পুরনো বট গাছটার খুব কাছে। তখনও সেই নারী মূর্তির মুখ থেকে বেরিয়ে আসছে একটা কান ফাটানো হাসির শব্দ। চারিদিক যেন কাঁপছে। কাছের জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো একটা শিয়ালের চিৎকার। আমি আবার ফিরে এসেছি। শেষ করে দেব এই গ্রামের প্রতিটি নববধূকে। কোনো নতুন বধূই রেহাই পাবে না আমার হাত। কেউ না। এই নিশুতিপুর জুড়ে এখন খালি থাকবো আমি। রাঙাবো আবার ফিরে এসেছে। সাবধান নিশুতিপুর। বাঁ দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। সদর দরজাটা হাট করে খোলা। দরজার সামনে একটা সাদা কাপড় হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে উড়ছে। হলধরের মা প্রায় দৌড়ে গিয়ে দেখল সেই দিনে সেই লাল পাড় সাদা কাপড়টা, যাতে ওই পেতনিটার উল্টো পায়ের ছাপ পড়েছে, আজও পড়ে আছে
তবে ঘরে ঢোকার নয়, বেরিয়ে যাওয়ার। ওপর থেকে হলধরের চিৎকার শোনা গেল। সকলে দৌড়ে এলো সেখানে। কি জানি কি বিপত্তি হলো আবার। বিছানায় শুয়ে আছে মৃত নির্জীব জগদ্ধাত্রী। মুখ দিয়ে গ্যাঁচলা বেরিয়ে আসছে। পুরোহিত মশাইয়ের কথায় তো পেতনি ওষুধ খেলে সে হাওয়ায় অদৃশ্য হয়ে যাবে, কিন্তু এ তো হাওয়ায় মিলিয়ে গেল না। এই যে গ্যাঁচলা বের হওয়া মুখে এখনো শুয়ে আছে, তাহলে কি? হ্যাঁ, এখানেই তো গল্প শেষ হয়ে গেছিল, কিন্তু তারপর আপনাদের এই কমেন্ট বক্সের এত রকম কমেন্টস, যেখানে শেষটা কি হলো, এটা কি ধরনের শেষ, আদৌ শেষ হলো কি না, আর জগদ্ধাত্রীর বদলে যিনি ঘরে ছিলেন তিনি গেলেনটা কোথায়? মানে সোজা ভাষায় রাঙাবউ তো পালিয়ে গেল সেখান থেকে, কিন্তু তার গল্প তো আর শেষ হয়নি। রয়েছে কোথাও ঘাপটি মেরে, কিন্তু এখন ঘাপটি মারার সময় শেষ। ঠিক ধরেছে, আপনাদের সকলের অনুরোধে ফিরে আসছে আবার রাঙাবউ। তাহলে দেরি কিসে, শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক রূপম রায়ের কলমে রাঙাবউ ফিরে এলো। বিপুল এই কাছের গায়ের ছেলে। গায়ের রং একটু চাপার দিকে। বয়স হয়েছে এখন প্রায় 20-র কাছাকাছি। মাঝারি উচ্চতার দোহারা চেহারা। সে যখন হাসে গালে একটা সুন্দর টোল পড়ে। গড়ন কালো হলে কি হবে, তার হাসিটাই যেন সব কিছু বলে যায়। ছেলেটা 3 কুলে কেউ নেই। ছোটবেলায় গ্রামে নাকি কিসের একটা মড়ক লেগে ওর মা বাপ দুজনেই মারা গিয়েছিল। তারপর থেকে পাশের গাঁয়ে একটা দূর সম্পর্কের পিসির কাছে মানুষ সে। পিসির এমনিতেই কোনো সন্তান হয়নি, তাই ওইটুকু বাপ মা মরা ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করে সে। বিপুলের মুখের ওই হাসিটাই যেন স্বর্গ ছিল ওর পিসির কাছে। কিন্তু সেই ছেলে এখন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। গ্রামের সবাই ছোট থেকেই ছেলেটাকে খুব ভালোবাসত। সবার আদরেই বড় হয়ে উঠছে সে। বিপুল এমনিতেই সারাদিন মাঠে গরু বাছুর চড়াতো, আর গ্রামের যে যা বলতো একটু ভালোবেসে সেই কাজটা করে দিত। তাই সবার চোখের মণিও হয়ে উঠেছিল সে। কিন্তু যখন তার পিসি দেখল ছেলের এখন বিয়ের বয়স হয়েছে, তখন একদিন ওকে কাছে টেনে বলল, বিপুল, এবার তোমার বয়স হয়েছে, বুঝতে পারো। আর কদিনই বা আমি তোরে আগলে আগলে রাখবো কদেকি। তুই কি বললি পিসি? সেই কোন ছোটবেলায় আমার মা বাবা মরার পর তুই আমায় মানুষ করেছিস। তুই না থাকলে আমি আর থাকতাম কোথায়? তুই মোর মা বাপ সবটো আছিস। পিসি একটু ওর কথায় হেসে বলল, সে তো ঠিক আছে, কিন্তু তুই তো এবার বড় হয়েছিস, তাই না? তবে তুই কি বলতে চাইছিস? তুই খুলে বল আমায়। এই রকম কথা তুই আমায় কখনো বলবি না কো। তুই ছাড়া আমার কে আছে? আমি ছাড়া আর কেউ নেই না তোর, তাই জন্যই এত চিন্তা। এইবার একটা বড় কাজ করে তোকে একটা হাতে তুলে দিতে পারলে আমার শান্তি। বিপুলের ভোলা মন কিছুই বুঝতে পারল না কি বলতে চাইছে ওর প্রিয় পিসি। উনি এবার হাসি মুখে এগিয়ে এসে বিপুলের কাঁধে হাত রেখে বলল, এবার তোর বয়স হয়েছে, একটা মেয়ের সাথে তোর বিয়া দিয়ে আমি শান্তি পেতে চাই। আরে বুড়ি পিসির দরকার লাগবে না, নতুন বউ তোর কেয়ার লাগবে কন। বিপুলের শ্যামলা গাল এবার যেন লজ্জায় লাল হয়ে উঠেছে। সে আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোর এবার ঘর বাঁধার সময় হয়েছে বাপ। তবে একটা কথা, আমার কাছে কিন্তু তোরে আর রাখবো না।
কারণ তোর মা বাপ মরার আগে আমায় দিয়েই কথা নিয়েছিল, ছেলে বড় হলে বিয়ে করলে বিপুল যেন ওর নিজের গা নিশুতি পুড়ে বাপের ভিটায় গিয়ে সংসার পাত। তোর বাপ মার কথা মতো আমায় এটা করতেই হবে যে। আম, আম, তুই যা ভালো বুঝিস কর, আমি তো মা বাপের শেষ ইচ্ছে আর ফেলে দিতে পারি নেকো। বিপুল বেরিয়ে এলো ঘর থেকে, গিয়ে বসল মাঠ ভরা ধানের ক্ষেতের উপর একটা উঁচু আলের মতো অংশে। মনে তখন তার চলছে নানা কথা। নতুনভাবে শুরু করতে হবে এখন তার জীবন। এবার তার জীবনে নতুন অধ্যায় খুলে দেখার পালা। কিন্তু নিশুতিপুর যে ওর জন্য কি কি সাজিয়ে বসে আছে তাও নিজেই জানে না। বিপুল নিজের কাছে রাখা বাঁশিটা বার করে আনলো, আনমনে মুখে ঠেকালো সেই বাঁশিটা। বেরিয়ে এলো একটা সুন্দর সুর। অদ্ভুত একটা সুরে বাঁশি বাজাতে পারে ছেলেটা। চারিদিক যেন সেই সুন্দর সুরে ভেসে যাচ্ছে। মাঠে তখন সোনা ধান দুলছে হালকা বাতাসে। সেই সুর ছড়িয়ে পড়ছে দূর থেকে দূরে। বেশি দিন লাগলো না, বিপুলের পিসি গ্রামেরই একটা মেয়েকে ঠিক করলো বিয়ের জন্য। বিপুল একবার দুবার দেখেছে মেয়েটাকে। টানা টানা হরিণের মতো কালো দুটি চোখ, মুখশ্রী অতীব সুন্দর। সৃষ্টিকর্তা তাকে কালো রং দিলেও শরীর যেন তৈরি করেছেন নিপুণ হাতে। ওর ওই কালো কেশ রাশির ঘনঘটা যেন পাগল করে বিপুলকে। এমন একটি মেয়েকেও জীবনসঙ্গিনী হিসেবে পাবে তেমন কোনোদিন কল্পনাও করেনি সে। মনে মনে নিজের পিসিকে ধন্যবাদ দিল। কিন্তু একটাই সমস্যা, এইবার তাদের বিয়ের পর নিজেদের নতুনভাবে শুরু করতে হবে তার জীবন তার নিজের পিতার ভিটেতে। তার বাবা মা বেঁচে ছিল যখন সেইখানেই থাকতো বিপুল। কোন ছোটবেলায় ছেড়ে এসেছিল সেই ভিটে। কি যেন গ্রামটার নাম, পিসি দিয়েছিল জানিয়ে। ওই গ্রামের নাম নিশুতিপুর। বিপুলের নিজের যাওয়ার ইচ্ছা না থাকলেও বাপ মায়ের শেষ ইচ্ছা সে পূরণ করবেই। বিয়ের 10 দিন আগে দিয়েই বিপুল নিজে হাতে বাপ মায়ের ভিটে খান বাসযোগ্য করে তুলেছে। ছোট 3 চালা কাঁচা মাটির ঘর। এত বছর সেখানে মানুষ না থাকায় জঙ্গল হয়েছিল জায়গাটা। বিপুল আর কয়েকজন লোক মিলে সব জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলল একদিনেই। ঘরের ছাদের ঘুণ ধরা ভেঙে পড়া কাঠগুলোর বদলে লাগানো হলো নতুন কাঠ। ওপরে নতুন টালি এনে বসানো হলো। জায়গাটায় যেখানে যেখানে ফাটল ধরেছিল সবটাই মেরামত করে বিপুলের বাপের ভিটে বাড়ি দাঁড়ালো নতুন ধারায়। এই ঘরেই কয়েকদিন পর আসবে তার লক্ষ্মী। বিপুলের মতো কম বয়সের যুবক পুরুষের মনে তখন জেগেছে নতুন বিয়ে করার পুলক। চুপচাপ নতুন তৈরি মাটির দাওয়ায় বসেছিল সে। ঠিক এমন সময় এক বৃদ্ধ মানুষের গলার স্বর শুনতে পেল সে। বৃদ্ধ এই দিকেই এগিয়ে আসছিল। বিপুলকে একবার ভালো করে নিরীক্ষণ করে বলল, আচ্ছা বাপু, তুমি কি সতীশের পোলা বিপুল নাকি গা? কতকাল যে ভিটে খান পইরা ছিল এই রকম, কি কই। তাও আজ হঠাৎ এই পথে যাওয়ার সময় দেখলাম সব কিছু নাকি নতুন করে সাজানো হয়েছে। বুঝলাম নতুন মানুষ আইছে, তাই দেখা করতে এলাম আর কি। হ্যাঁ খুড়ো, আমি বিপুল। সতীশ আমার বাপের নাম। তবে তুমি কে গা? তুই মোরে চিনিমিনি রে বাপ। কোন ছোটবেলায় দেখছো তুই আমারে? আমার নাম আনোয়ার মিয়া। তবে গায়ে ফিরে এলি যে ঘর বাঁধবি নাকি? হ্যাঁ খুড়ো, কয়েকদিন পর বিয়ে করে নতুন বউ নিয়ে এইখানেই সংসার পাতব। মা বাপের শেষ ইচ্ছে বলে কথা, তাই তো ফিরে এলাম। আহা, তা তো ভালো খবর। গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরে এসেছে, এটাই অনেক। তবে একটা কথা তোরে কয়ে দি, নতুন বউ নিয়ে আসছিস ভালো, কিন্তু ভুল করেও রাতের বেলা ওই তাল দিঘির আশেপাশে নিয়ে যাবি নে, মনে থাকে যেন। ঠিক আছে, আমি চলি এখন। সাবধানে থাকিস বাবা আমার। খুড়ো যেমন ধীর পায়ে এসেছিল সেই রকমই লাঠি ঠক ঠক করে বেরিয়ে গেল। তবে খুড়োর শেষ কথাটা ওকে খুব ভাবাচ্ছে। কিসের কথা বলে গেল খুড়ো ওকে?
সে যাই হোক, এখন ওইসব চিন্তা করে কাজ নেই। বাড়িটা ভালো করে তালা মেরে সে আবার ফিরে এলো নিজের পিসির বাড়ি। পিসিকে জানিয়ে দিল সে সব কিছু ঠিকঠাক করে ফিরে এসেছে। ছেলের আমার মন টেকে না, তাই না? আর তো কয়দিন, আমার কোল খালি করে চলে যাবি তুই বাপ। বিপুল জড়িয়ে ধরে নিজের প্রাণের থেকেও প্রিয় পিসিকে। আর 4 দিন পর পিসির ঠিক করা মেয়েটার সাথেই ধুমধাম করে বিয়ে হয় বিপুলের। গ্রামের দিকে যা হয় আর কি। বিপুল আগে মেয়েটার নাম অবধি জানত না, এখন জানল মেয়েটার নাম রিমলি। শরীরের গড়নের সাথে মেয়েটির নামেও সত্যি দারুণ একটা মিল আছে। যা সব বিয়ের নিয়মকানুন আছে সবকিছু পিসির বাড়ি থেকেই পালন করল ওরা। 3 দিন পরে দুইজন বিকেল বিকেল বেরিয়ে পড়ে তাদের নতুন ভিটে যাওয়ার উদ্দেশ্যে। পিসিকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে বিপুলের। কোনো ক্রমে সেই টান কাটিয়ে এগিয়ে যায় 2 নতুন বিবাহিত জুটি। এইখান দিয়ে গাঁ নিশুতিপুরের দূরত্ব বেশি নয়, তাই তারা হেঁটে যাওয়াই ঠিক মনে করল। নববধূর শরীর জুড়ে তখন লাল পার রং বেনারসি শাড়ি, নতুন সাজে রং লেগেছে গায়ে, শরীরে হালকা নতুন সোনার গয়না। গরিবের আবার গয়না। ওরা পথ ধরে এগিয়ে চলল নিশুতিপুরের দিকে। এই কয়েকদিনে বিপুল বহুবার গেছে এই পথ দিয়ে। গাঁ শেষ হতেই পড়বে তালদিঘির বিল, আর তারপরই শুরু নিশুতিপুরের সীমানা। বিপুলের নতুন বউ এই কয়েকদিন পিসির বাড়ি থাকায় কথা তেমন একটা হয়নি, তবে আজ ফিরতে ফিরতে একটা দুটো কথা হচ্ছে। মুখে ঘোমটা টেনে ওর সাথেই এগিয়ে চলেছে রিমলি। রিমলি একদম গ্রামের মেয়ে, বিপুল তাও একটু পাঠশালা গেছে, কিন্তু রিমলির কোনোদিন ওই সুযোগ হয়নি। তাই হয়তো মেয়েটার কথায় একটু গ্রাম্য কথার টান। তা বেশ ভালোই লাগছে বিপুলের। ওরা চলতে চলতে তখন সন্ধে হয়ে এসেছে। বিপুল ভেবেছিল রাতের আগেই তারা পৌঁছে যাবে ভিটেতে, গিয়ে বউকে বলবে রাতের জন্য একটু ভাত চড়াতে। তারপর রাতের কথা চিন্তা করে ফিক ফিক করে হাসতে থাকে বিপুল। ঠিক এমন সময় হঠাৎ গাঁয়ের শেষ প্রান্তে একটা আবছা মূর্তিকে সাইকেল চালাতে চালাতে এগিয়ে আসতে দেখা যায়। কাছে আসতেই বিপুল দেখতে পেল লোকটাকে। ওর গ্রামেরই এক পোস্টমাস্টার। বিপুলদের কাছে আসতেই সাইকেল থামিয়ে দাঁড়ালো লোকটা। তারপর ওদের দিকে এগিয়ে এসে বলল, আরে বিপুল যে, নিশুতিপুরের দিকে যাস তো নাকি বাবা আমার? নতুন বৌমাও তো দেখছি সাথে আছে, তো বোকার মতো এই ভর সন্ধেবেলা যাচ্ছ কেন? কি আর বলি তোমারে, তোমাদের বয়সও তো কম, তোমরা কি আর আমাকে কথা শুনবা? তো যাই হোক, তাড়াতাড়ি হেঁটে চলে যাও, রাত হওয়ার আগেই তালদিঘি পেরিয়ে যাও, ঠিক আছে? আর জায়গাটা তো বেশি ভালো নয়, তাড়াতাড়ি যেও। হ্যাঁ, আমি আসি। বিপুল সম্মতি জানিয়ে বেরিয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে এগিয়ে গেল। ওদের কথাবার্তার সময় হঠাৎ করেই কখন যে রিমলি নিজের লম্বা কালো চুলের খোঁপাটা খুলে দিয়েছে তা বিপুল জানে না। ঘোমটার আড়ালে খোলা চুলটা নিয়ে এগিয়ে চলল রিমলি। 1-2 বার ঘোমটার আড়াল থেকে বিপুল দেখার চেষ্টা করছে ও নতুন বউটাকে। হঠাৎ করেই পথ চলতে চলতে মেয়েটার দিক থেকে ভেসে এলো একটা প্রশ্ন। আচ্ছা, এই জায়গাটা লোকটা আমাদের তাড়াতাড়ি পেরিয়ে যেতে করলো কেন? তা আমি জানি না, তবে ওরা বলে এখানে নাকি কোনো অপদেবতার বাস আছে। তাই তো তাড়াতাড়ি করে চলে যাওয়াই ভালো, তাই না? তা তুমি তেনাদের ভয় করো নাকি? এবার একটু লজ্জা হচ্ছিল বিপুলের হঠাৎ করেই। ওরা পৌঁছল অন্ধকার ঘেরা একটা বড় গাছতলায়। একটু কাছে আসতেই বুঝতে পারল এটা একটা বট গাছ। হঠাৎ করেই ওরা কাছে আসতেই বিপুলের নতুন বউ বলল, দাঁড়াও বাবু, একটু জিরিয়ে নি, আর হাঁটতে পারছি নি গো। বিপুল আর কি করে, সে ভেবেছিল হয়তো তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে চলে যাবে, কিন্তু নতুন বউয়ের কথা তো শুনতেই হয়। একটু একটু করে তখন রাত নামছে তালদিঘির চারিপাশ ঘিরে। আকাশে চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলো স্পষ্টভাবে পড়েছে তালদিঘির জলের ওপর। শ্বেত শুভ্র জ্যোৎস্নায় ভরে উঠেছে চারপাশ। বিপুলের বউ ঘোমটার আড়াল টেনে দাঁড়িয়েই একটু হাঁপাচ্ছিল। হঠাৎ করে
এমন সময় একটা কিছু হয়ে যাবে তা কল্পনা করেনি বিপুল। গাছটার ওপরের দিক থেকে একটা নাকি সুরে কেউ যেন বলে উঠল, কে রে আমার স্থানে নতুন বউ নাকি রে? কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত গলায় খ্যানখ্যানে হাসির শব্দ শুনতে পেল বিপুল। ও তখন বুঝতে পারল এই শব্দ কোনো সাধারণ গলা দিয়ে আসছে না, এই গলা নিশ্চিত কোনো অশরীরীর, আর কোনোভাবেই এইখানে দাঁড়ানো উচিত হবে না। চল ওর তাড়াতাড়ি, এবার বাড়ি যাইতে হইব। বিপুলের নতুন বউয়ের মুখে তখন কোনো কথা নেই। সে বাধ্য মেয়ের মতো উঠে ওর সাথে চলা শুরু করল। বিপুল বুঝতেও পারল না ঘুমটার আড়ালে রাঙা বউ তখন বাসা বেঁধে ফেলেছে নতুন বিয়ে হওয়া বধূর শরীরে। ঘুমটায় ঢেকে রাখা মুখে তখন খেলা করছে একটা অদ্ভুত পৈশাচিক হাসি। সেই চোখে যেন দৃষ্টি নেই। বিপুলের সাথে সাথে এগিয়ে চলেছে তালদিঘির অদ্ভুত একটা হিংস্র বিভীষিকাময় প্রেত। রাঙা বউ ধারণ করেছে নিজস্ব দেহ। তার এখন চাই তাজা প্রাণ আর প্রচুর রক্ত। নিশুতিপুর ততক্ষণে ফুঁসছে সেই বিভীষিকার আগমনের জন্য। বিপুলের অজান্তেই ওর সাথে সাথে এগিয়ে চলেছে এক মহাপ্রলয়। সেই দিন রাতে বিপুল ঘরের দোরের তালা খুলে নিজের বউকে ঘরের বাইরে দাঁড়াতে বলল। ঘরের ভিতরে একটা মোমবাতি ছিল, সেটাই জ্বালিয়ে এনে সে তার নতুন বউ রিমলিকে বরণ করে ঘরে তুলতে যাবে। সে বলল, রিমলি, আমার জীবনে তো কেউ নেই, তাই আমি তোমায় বরণ করে ঘরে তুলছি। এই মোমবাতির আলোর মতো আমার সারাটা জীবনকেও তুমি আলোয় ভরিয়ে দিও। এবার মুখটা দেখি, তোলো। বিপুল নিজের হাত দিয়ে ঘোমটাটা সরাতে যাবে, হঠাৎ করেই এমন সময় বাইরের থেকে বয়ে আসা বাতাসে মোমবাতিটা নিভে গেল। বিপুল দেখল চারিদিক শান্ত আর নিস্তব্ধ। গাছের একটা পাতাও নড়ছে না। তবে বাতাসটা কোথা থেকে এলো? সে যাই হোক, বাইরের ওইসব কথা চিন্তা করে মাথা ঘামিয়ে কাজ নেই। নতুন বউ উনুন ঠেলে অল্প ভাত বসালো। বিপুল তখন নিজের মনে বারান্দায় বসে ভাবছে কাল দিয়ে কিভাবে নিজের জীবিকা নির্বাহ করবে, কারণ দুটো প্রাণ কিছু তো করে খেতে হবে। নিজেই দুটো গরু কিনে গ্রামে গ্রামে দুধ দেবে ঠিক করেছে বিপুল। খাওয়া দাওয়া শেষ করে রাতে যখন ঘুমোতে গেল, দেখল রিমলিও খাওয়া শেষ করে লণ্ঠন নিভিয়ে শুয়ে পড়েছে। বিপুল আর ডাকল না ওকে। হয়তো এতটা রাস্তা আসার ক্লান্তি, সাথে রান্না করার ধকল, নিজেও চুপচাপ শুয়ে পড়ল। একটু সময় পরেই ঘুমের দেশে তলিয়ে গেল সে। কিন্তু রাত যত গভীর হয়, বিপুলের পাশে শোয়া ওই অশরীরীর চোখ দুটো ধিকি ধিকি আগুনের মতো জ্বলতে শুরু করছে। ওই অশরীরীর চোখে তখন ঘুম নেই, জিভ বেয়ে তখন ঝরছে লালা রস। বিপুলকে কিছু বুঝতে না দিয়ে সে দরজার আগলটা খুলে বেরিয়ে এলো বাইরে। তার চোখ তখন খুঁজছে শিকার। রাঙা বউ জেগে উঠেছে নতুন রক্তের স্বাদ পেতে। হঠাৎ করে নিশুতিপুরের জঙ্গল দিক থেকে ভেসে এলো একটা শিয়ালের চিৎকার। সেই ডাক যেন সাবধান করে দিল সমস্ত গ্রামকে। গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত একটা 2 চালা কুটির, সেই বিভীষিকাময় মূর্তি যেন এগিয়ে চলল সেই দিকেই। সে কিছু একটার গন্ধ পেয়েছে। বাঘ যেমন তার শিকারকে দূর থেকেই দেখতে পায়, এই নরকের কীটও তখন নিজেকে প্রস্তুত করছে নতুন শিকার খোঁজার সন্ধানে। গ্রামের পশ্চিম প্রান্তের কুটিরটার দরজা তখন হাট করে খোলা। ভিতরের ঘরে গৃহস্বামী ঘুমোচ্ছে নিশ্চিন্তে। বাড়ির ছোট বউ তখন রাতের অন্ধকারে বেরিয়ে এসেছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। গ্রামে এইসব কাজের জন্য বাইরে বেরিয়ে আসতেই হয়, সে পুরুষ হোক কি মহিলা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। নিশুতিপুর এখন যেন সাক্ষাৎ এক মৃত্যুপুরী। ওই বাড়ির ছোট বউ, সে বিয়ে হয়েছে, তার 1 বছরও হয়নি।
বহুবার বলেছে গৃহস্বামীকে একটা শৌচালয় বানিয়ে দেওয়ার জন্য। কার কথা কে শোনে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ কাজ করে উঠতে যাবে সে, পাশের ঝোপটা হঠাৎ করেই একবার যেন নড়ে চড়ে উঠল। সেই দিকে তাকাতেই অবাক হয়ে গেল সে, কারণ একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেই ঝোপের খুব কাছে। কালো ছায়ামূর্তিটা যে কোনো নারীর সে এমনিতেই বোঝা যাচ্ছে, তবে ওটার চোখ লাল শিখার মতো জ্বলতে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সেই গৃহবধূ। তার মনের মধ্যে তখন বিরাজ করছে অদ্ভুত একটা ভয় মেশানো অনুভূতি। তার গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে তীব্র এক চিৎকার, কিন্তু সব থেকে ভয়ের সময়গুলোতে বোধহয় গলা দিয়ে কোনো আর্তনাদি বেরিয়ে আসতে পারে না। চাঁদের আলোতে একটা মূর্তি ক্ষিপ্রতার সাথে তাকিয়ে আছে তারই দিকে। সেটার চোয়ালের পাশ থেকে বেরিয়ে আছে দুটো তীক্ষ্ণ দাঁত, আর লাল রঙের জিভটা বার করে চেটে নিচ্ছে। আকাশ বাতাস কাঁপিয়ে তীব্র একটা অশরীরী হাসি ছড়িয়ে পড়ল চারিদিকে। অন্ধকার যেন আজ নিজেকে সাক্ষাৎ মৃত্যুদূতের সাথে তার দেখা করিয়ে দিতে চলেছে। সে কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে ঝাঁপিয়ে পড়ল সেই নরকের জীবটা। তীব্র দুটো তীক্ষ্ণ দাঁত গেঁথে গেল গৃহবধূ গলার কাছে। সে আর কিছু করতে পারল না। ধীরে ধীরে সেই নরকের কীট তার ওই সদন্ত দিয়ে চুষতে লাগল সেই দেহটা। তার মুখে তখন বিরাজ করছে অদ্ভুত একটা পৈশাচিক তৃপ্তির হাসি। মুখ থেকে গড়িয়ে পড়ছে লাল রঙের তরল। নিজের শিকারকে শেষ করে রিমলি ওরফে রাঙা বউ এগিয়ে চলল বিপুলের ঘরের দিকে। রিমলির মুখে তখন একটা অদ্ভুত হাসি, কারণ বিপুল তখনও বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। চুপচাপ আস্তে করে ঘরের আগলটা তুলে তার পাশে শুয়ে পড়ল রিমলি। তার লাল হয়ে থাকা জিভটা ভালো করে পরিষ্কার করে নিল সে। দিন আসছে দিন যাচ্ছে, কিন্তু পুরো নিশুতিপুর জুড়ে তখন সৃষ্টি হয়েছে অদ্ভুত এক বিভীষিকাময় বিপদ। প্রতি রাতে ঘরের থেকে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে একজন একজন করে গ্রামের নববধূরা। প্রায় প্রতি 3 দিন অন্তর অন্তরই গ্রামের আশপাশ দিয়ে উদ্ধার হচ্ছে রক্তশূন্য হয়ে পড়ে থাকা বিবাহিতা মহিলাদের দেহ। কি যে তাদের দোষ, কেনই বা তা হচ্ছে কেউ জানে না। আর কিভাবেই যে এই বিভীষিকা তাদের মধ্যে এসে পড়ল তাও কেউ জানে না। প্রতি রাতে সন্ধ্যা নামার পরই নিশুতিপুরের প্রতিটা মেঠো পথ হয়ে যায় লোকশূন্য। কেউ সাহস করে তার রাতের বেলা বাড়ির বাইরে আসতে চায় না। সব গ্রাম্য বধূরা চিন্তা করে এই বুঝি তার পালা। কিন্তু দিন যত বাড়তে লাগলো, বিপুলে নতুন বউ যেন আরো বেশি নিজেকে সবার থেকে গুটিয়ে নিতে শুরু করেছে। গ্রামের অন্য বউদের সাথে রিমলি কথা বলে না। বিপুলও তাতে কিছু মনে করে না, ভাবে হয়তো নতুন জায়গা তাই। কিন্তু বিপুলের মনেও রোজ একটা ভয়ের ঝড় ওঠে, কারণ যে বিপদ এই গ্রামে আসার পর গ্রাম জুড়ে শুরু হয়েছে তাতে তারও ক্ষতি হতে পারে। তার বাড়িতেও যে রিমলি এখন নতুন বউ। গ্রামের মাতব্বররা নামি এক তান্ত্রিক বাবার কাছে গিয়েছিল। তিনি নাকি বলেছেন গ্রামের যা লক্ষণ দেখছেন তাতে মনে হয় রাঙা বউ হয়তো ফিরে এসে বাসা বেঁধেছে কারো একজনের শরীরে। এখন না, তবে 2 দিন পর তান্ত্রিক বাবা নিজে আসবেন এই গ্রামে। দিন যত বেড়েছে বিপুল লক্ষ্য করেছে তার শরীর স্বাস্থ্য যেন রোজ একটু একটু করে ভেঙে পড়ছে। খাটাখাটনি কম পড়ছে না, তবে এতটা দুর্বল সে ভেবেও কোনো উত্তর পাচ্ছে না। কিন্তু বিপুলও জানে না তার ঘাড়ের ঠিক পেছন দিকে অবস্থান করছে দুটো ছোট ছোট লাল রঙের গর্ত। রোজ যে রাঙা বউয়ের শিকারে বেরোতে হয় না, সে একটু একটু করে রোজ গ্রাস করে বিপুলের দেহ। একবারে শেষ করে দিলে মানুষের সন্দেহ হবে রিমলির দেহে যে আর রিমলি নেই, বাসা বেঁধেছে অন্য কেউ।
তা কল্পনারও অতীত। দুটো গরুও কিনেছিল বিপুল। গ্রামে দুধ দিয়ে ভালোই চলছিল তার। কিন্তু তার নতুন বউ রিমলিকে নিয়ে তার একটু যেন অস্বস্তি হয়। কেন জানে না সে। রিমলি সারাটা দিন যেন দুর্বল একটা মেয়ের মতোই ঘরের কাজ করে, কিন্তু রাতের বেলা হলেই যেন ওর চোখ ধিকি ধিকি জ্বলে ওঠে। এর মধ্যেই হঠাৎ দুটো ঘটনা ঘটেছিল যা বিপুলের মনে একটা দাগ কেটে গিয়েছিল। কারণ সেদিন রিমলি যখন রাতের বেলা তার সাথে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ করেই একটা মৃদু কিছু ঘাড়ের কাছে ফোটার যন্ত্রণা অনুভব করে বিপুল। যখন হঠাৎ করেই তার চোখ যায়, তার বউ রিমলি অদ্ভুত দৃষ্টিতে তার ঘাড়ের খুব কাছে এসে কিছু একটা দেখছিল। সেটা দেখে বিপুলের বুক কেঁপে উঠেছিল। সে তৎক্ষণাৎ ঘুম জড়ানো চোখে রিমলিকে জিজ্ঞেস করে, আরে রিমলি, তুমি ঘুমাওনি? তুমি জানো কত রাত হইল? উফ, আমার ঘাড়ের কাজটা কে যেন কাটলে। সে কিছু না আগা, তোমার ঘাড়ের কাছে একখান পিঁপড়ে ছিল, সেটাই কাটছে মনে হয় গা। সেটাকেই মেরে ফেলে দিলাম, বুঝলে? আর কিছুদিন হলো বিপুল হঠাৎ লক্ষ্য করছে যে ওর কেনা বাড়ির গরুগুলোরও শরীর ধীরে ধীরে জীর্ণ হয়ে উঠছে। এই সমস্ত ঘটনার পর থেকেই গ্রামে তখন সৃষ্টি হয়েছে অদ্ভুত এক ভয়ের পরিবেশ। কিছু কিছু পরিবার যাদের বাড়িতে নতুন বউ আছে, তারা তাদের পাঠিয়ে দিতে শুরু করলো বাপের ঘরে। মাতব্বরদের মাধ্যমে পুরো গ্রামে তখন ছড়িয়ে গেছে পূর্বের এক অতৃপ্ত প্রেতাত্মা রাঙা বউ আবার ফিরে এসেছে। সেই দিন ঠিক সন্ধে নাগাদ তালদিঘি পেরিয়ে শিবুতান্ত্রিক যখন এই নিশুতিপুরের দিকে পা বাড়ালো, তখনই সে সেই স্থানে থমকে দাঁড়িয়ে পড়ল। কারণ তার চোখে ধরা পড়ছে বিপদের সংকেত। এই বিপদের কথা শিবুতান্ত্রিক ভালোই বোঝে। হঠাৎ একবার প্রথম চেয়েই পুরো নিশুতিপুরের দিকে একটা গাঢ় আবছা ধোঁয়াশার আস্তরণ চোখে পড়ল তার। সে নিজের চোখে তখনও বিশ্বাস করতে পারছিল না। জল যে এতটা গড়িয়েছে তা তিনি ভাবতে পারেনি। শিবুতান্ত্রিক তৎক্ষণাৎ নিজের চোখ বন্ধ করে একটু নিচে ঝুঁকে মুঠো করে তুলে নিলেন নিশুতিপুরের মাটি। তারপর একটা মন্ত্র পড়ার সাথে সাথেই সেটা ভাসিয়ে দিলেন বাতাসে। এবার তিনি প্রবেশ করলেন নিশুতিপুরে। আর বেশি দিন নেই, যদি এর মধ্যে রাঙা বউকে আটকানো না যায়, তবে কিছুদিনের মধ্যেই পুরো গ্রামকে সে শ্মশানে পরিণত করবে। শিবুতান্ত্রিক এগিয়ে চললেন গ্রামের মেঠো পথ ধরে। এখন তাকে খুঁজে বার করতে হবে এই এত বড় গ্রামে কার শরীরে প্রবেশ করে বসে আছে রাঙা বউ। এমন কথা চিন্তা করতে করতে এগোচ্ছিলেন শিবুতান্ত্রিক। ঠিক হঠাৎ করেই এমন সময় ওনার পাশ দিয়ে সাইকেল নিয়ে বাড়ি বাড়ি দুধ দিয়ে ফিরছিল বিপুল। শিবুতান্ত্রিকের অভিজ্ঞ সাধকের চোখে ধরা পড়ল এক অদ্ভুত মায়াবী দৃষ্টি। কারণ যে কম বয়সী ছেলেটি তার পাশ কাটিয়ে এগিয়ে চলেছে, তার শরীরের চারপাশে অবস্থান করছে একটা কালো রঙের ধোঁয়ার বলয়। এ বলয় ছেলেটির বা অন্য কারোর চোখে পড়বে না, তা শুধু ধরা দেয় শিবুতান্ত্রিকের চোখে। তার মানে একটাই ইঙ্গিত যে এই ছেলেটির সামনে মস্ত বিপদ, আর তাকে উদ্ধার করতে না পারলে আর নিস্তার নেই। শিবুতান্ত্রিক আর দেরি করলেন না, ছেলেটির উদ্দেশ্যে ভারী গম্ভীর গলায় ডাক ছাড়লেন। ও ছোকরা, বলছি একটু শুনবে? বিপুল একটু আনমনে ছিল, তাও ডাকটা শুনে সাইকেলটা একপাশে থামিয়ে দাঁড়ালো পথের পাশে। শিবুতান্ত্রিক এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তা বাবা, তোমাদের গ্রামের মোড়ল নিবারণের বাড়িটা কত দূর একটু দেখিয়ে দিতে পারবে? বেশি দূর না, এই যে সোজা পথটা দেখছেন, ওটা ধরেই এগিয়ে যান। এখানের শেষ বাড়িটা। তবে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচি, আর আপনি কি না এখন এই গ্রামে এলেন? তা শুনলাম তোমাদের গ্রামে নাকি এক অদ্ভুত পৈশাচিক ঘটনা শুরু হয়েছে। এর আগেও 4 জন মারা গেছে সেই প্রেতের জন্য। আমি তার থেকে তোমাদের রক্ষা করার জন্যই এসেছি।
কথাটা বলার সাথে সাথেই বিপুলের মুখে যেন এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে বলল, ঠাকুর, আপনি এসেছেন। গ্রাম কতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করে বসেছিল। আসুন আসুন, আমি আপনাকে নিবারণ কাকার বাড়ি দেখাচ্ছি। হয়তো দুইজনেই এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই শিবুতান্ত্রিকের চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। তিনি সেটা দেখা মাত্রই শিউরে উঠলেন, কারণ তিনি যা দেখতে পেলেন তাতে নিজের চোখকে বিশ্বাস করা সম্ভবই নয়। বিপুল পেছন দিকে ঘুরে নিজের সাইকেলটা ঘোরাবার সাথে সাথেই বিপুলের ঘাড়ের কাছে দুটো লাল ছোট রঙের ছিদ্র লক্ষ্য করলেন। তার মানে সবটা ততক্ষণে বুঝতে আর বাকি নেই শিবতান্ত্রিকের। বিপুলের বাড়িতেই সেই প্রেতের বাস। শিবতান্ত্রিক পথ চলতে চলতেই জিজ্ঞেস করলেন বিপুলকে, তা তোমার বাড়িতে কে কে থাকে? আমার 3 কুলে আর কেউ নেই ঠাকুর। ছোট থেকে পাশের গায়ে পিসির কাছে মানুষ, কিন্তু বাপ মায়ের ইচ্ছে ছিল আমি যেন এই গ্রামেতে এসেই ঘর পাতি। তাই আমি আমার সদ্য বিবাহিত স্ত্রী রিমলিকে নিয়ে এখানে আসি। তান্ত্রিক আর কিছু বললেন না। পথে এটা ওটা কথা হলো বটে, তবে নিবারণের বাড়ি পৌঁছে বিপুল চলে গেল। বিপুলের সাথে কথা বলে আর তার ঘাড়ের কাছের দাগটা দেখে তিনি ততক্ষণে বুঝতে পেরে গেছেন কোথায় বাসা বেঁধেছে সেই ভয়ানক বিভীষিকা রাঙাবু। মোড়ল নিবারণ সান্যাল শিবতান্ত্রিকের দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা, আপনি এসেছেন। আপনার জন্যই আমরা এতদিন ধরে মুখ চেয়ে অপেক্ষা করছিলাম। এই বিভীষিকা আমাদের অনেক দিন ধরে গ্রাস করছে। এই নিয়ে প্রায় একটা একটা করে 4 জনের মৃত্যু ঘটেছে ওই রাঙা বউয়ের কারণে। আপনি যে করেই হোক আমাদের রক্ষা করুন ঠাকুর। আমি তো এখন এসে গেছি, এখন আর তোদের কোনো চিন্তার কারণ নেই। যে কারণে তোদের এই বিপদ হচ্ছে আমি সবটাই বুঝতে পেরেছি, আর কে এটা করছে সেটাও আমি বুঝতে পেরেছি। এখন শুধু সবটাই সময়ের অপেক্ষা। আজ রাতেই আমি তোদের এই বিপদ থেকে রক্ষা করব। আর আপনি যাই করে হোক শুধু আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর, কারণ আর বেশি দেরি হলে এই সমস্ত গ্রাম উজাড় করে দেবে সেই রাঙা বউ, আর কেউ বাঁচবে না ঠাকুর। আপনি পারেন এখন আমাদেরকে রক্ষা করতে। শোন নিবারণ, আমি যে যে জিনিস আনতে বলবো পারলে এখনই রাত নামার আগে জোগাড় করে এনে দে আমায়, কারণ আজই আমি যজ্ঞে বসব। আজই সেই বিভীষিকাময় প্রেত রাঙা বউ গ্রামের যে কারো প্রাণ নিতে পারে। আপনার যা যা দরকার সব বলে দিন, আমি আমার চাকরকে দিয়ে সবটা আনিয়ে রাখবো। আপনি শুধু বলুন, কিন্তু যাই হোক করে আমাদের গ্রামটাকে রক্ষা করুন ঠাকুর। আচ্ছা শোন, কিছু জিনিস আমি এখনই বলে দিচ্ছি, তা জোগাড় করে রাখ। বাকি যাও তোরা পাবি না তা আমি সাথে করেই এনেছি, আর যত তাড়াতাড়ি পারবি বাকিগুলো এনে দে আমায়। জিনিসগুলো হলো সাদা তিল, কালো সর্ষে, একটা দাঁড় কাকের পালক, কিছুটা কোনো প্রাণীর রক্ত, যজ্ঞ করার জন্য ঘি, আর শেওড়া গাছের শুকনো কাঠ। এই কটাই জিনিস মাত্র। খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু জোগাড় করে আনা হলো। শিবতান্ত্রিক আগেই বলে দিয়েছিলেন সমস্ত জিনিস যেন তারা জোগাড় করে নিয়ে যায় গ্রামের নতুন বাসিন্দা বিপুলের বাড়ির কাছে কোনো একটা বড় গাছের নিচে। সেদিন রাত নামল ধীরে ধীরে, নিঝুম অন্ধকারের অমাবস্যার রাত। ততক্ষণে গ্রামের মাতব্বরেরা সেই রাতে উপস্থিত হয়েছে বিপুলের বাড়ির সামনের বড় গাছতলার কাছে। সবাই দেখল শিবতান্ত্রিক সাদা তিল দিয়ে একটা 5 কোণা বিশিষ্ট তারা অঙ্কন করে তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করল। তারপর পাত্রতে সাজিয়ে রাখল সমস্ত জিনিস, সাজিয়ে রাখল যজ্ঞের কাঠ আর এক বাটি রক্ত।
রাত যত গভীর হলো, নিজের আরাধ্য দেবীকে প্রণাম সেরে এবার শিবতান্ত্রিক যজ্ঞে বসল। সবাই দেখল তান্ত্রিক তখন চোখ বন্ধ করে পড়তে শুরু করেছে দুর্ভেদ্য ভাষায় কিছু মন্ত্র, আর একের পর এক কাঠ আগুনে দিয়ে চলেছে, তার সাথে ঘি। কাঠ জ্বলার শব্দ কানে আসছে সবার, ফট ফট শব্দ করে আগুনে কাঠ পুড়ে চলেছে। সেই রাতেও সবাইকে অবাক করে দিয়ে কোথা থেকে যেন একটা শিয়ালের ডাক শোনা গেল। শিবতান্ত্রিক কতক্ষণ সেইভাবে যজ্ঞ করল তার হিসাব নেই, কিন্তু প্রায় ঘণ্টাখানেক পর সবাই দেখল ওই রাতেই চারপাশে যেন এক প্রবল হাওয়ার ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এই ঝড়ের উদয়? চারিপাশে হাওয়ার দাপটে গাছপালার ডাল ভাঙার শব্দ হচ্ছে, আর তার মধ্যে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহিলা কণ্ঠে মহা অট্টহাসি। হাসিটা এতটা ভয়ানক যে গায়ে রক্ত বরফ হয়ে যায়। অমাবস্যার রাত এমনিতেই হয় প্রচণ্ড ভয়ানক। অন্ধকারের মধ্যে হঠাৎ যেন সবার নাকে একটা অত্যন্ত পচা একটা গন্ধ এসে ঠেকল। সবার মনে তখন জানান দিচ্ছে আগাম বিপদের কথা। মনে তখন একটা ভয় আর বিস্ময় মিশ্রিত ভাব ফুটে উঠেছে সকলের কাছে। শিবতান্ত্রিক ভালো মতোই জানে সেই ক্ষুধার্ত পিশাচ গ্রামের কাউকে যদি তার খাদ্য হিসেবে না পায়, তবে সে পাগলের মতো ছুটে আসবে আর ক্ষতি করতে চাইবে বিপুলের। চারিদিকে তখন শুধু ছড়িয়ে রয়েছে ঝিঁঝি পোকার ডাক। তৎক্ষণাৎ একটা কুৎসিত কালো চেহারা ফুটে ওঠে সেই যজ্ঞ কুণ্ডের থেকে একটু দূরে। একটু ভালো করে দেখলে হয়তো দেখা যাবে সেই চেহারা একজন নারীর। তার সমস্ত শরীরে রয়েছে একটা বেনারসি শাড়ি, মুখ তার অতি ভয়ানক, আর ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে দুটো লম্বা তীক্ষ্ণ দাঁত, আর তার সেই দাঁতের পাশে লেগে আছে লাল রক্ত, আর ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে তা মুখের অত্যন্ত পাশ বরাবর। রাঙাবউ হয়তো আজ রাতে তার শিকারকে ধরে ফেলেছে। সবার মাথায় তখন একটাই নাম এলো, বিপুল। গায়ের মোড়ল নিবারণের মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, বিপুল! ভয় পাওয়ার কিছুই নেই, বিপুলের কিচ্ছু হয়নি। ওই প্রেত ওর কোনো ক্ষতি করতে পারবে না। যখন বিপুলের সাথে শেষবার আমার দেখা হয়, ওর বিপদ হতে পারে চিন্তা করেই ওকে আমি গাত্রবন্ধন মন্ত্রের দ্বারা বেঁধে ফেলেছিলাম। এই প্রেত কেন, দুনিয়ার কোনো অপশক্তি ওকে আর ছুঁতে পারবে না। অন্ধকারের মধ্যেই সবাই দেখল রাঙা বউয়ের শরীরটা যেন মনে হচ্ছে এক কালো বিশাল আকৃতির দৈত্যের সমান, আর তার চোখের থেকে আগুন ঠিকরে বের হয়ে আসছে হিংস্র কিন্তু এক লোভী দৃষ্টির সাথে। চোখ যেন চলছে ভয়ানক আগুনের ভাটার নেয়। গ্রামের মানুষ এত ভয়ানক পিশাচ কোনো দিন দেখেনি। হঠাৎ করে এমন সময় শিবতান্ত্রিক তাঁর মন্ত্রগুণে পুরো জায়গাটায় সৃষ্টি করলেন একটা বন্ধন, যাতে সেই রাঙা বউ কারোর ক্ষতি সাধন করতে না পারে। আমি কাউকে ছাড়বো না, এই গ্রামের কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। সবাই মরবে, সবাই মরবে। বারবার সেই ভয়ানক কণ্ঠে অট্টহাসি হেসে সে বলতে থাকে কথাগুলো। সেই অপশক্তি বারবার আঘাত করে ভাঙতে চাইছে শিবতান্ত্রিকের সৃষ্টি করা বন্ধন। ততক্ষণে শিবতান্ত্রিকের যজ্ঞ শেষের পথে। মা মহামায়ার নাম করে সে সঙ্গে সঙ্গেই সেই যজ্ঞ কুণ্ডের ভিতর নিক্ষেপ করল এক বাটি রক্ত। যজ্ঞের আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। তৎক্ষণাৎ সবাই দেখতে পেল সেই বিভীষিকাময় নারী মূর্তির দিক থেকে ভেসে এলো কিছু আর্ত চিৎকার। সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল, চলে গেল, চলে গেল, আমার পুরো শরীরটা জ্বলে থারথার হয়ে যাচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। শিবতান্ত্রিক ততক্ষণে তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তিনি ওর দিকে এক বিকট হাসি হেসে বললেন,
কি রাঙা বউ, তাই তো? হ্যাঁ, তুই কিভাবে এলি এই নিরীহ মেয়েটার শরীরে? তোকে এখনই ছেড়ে দিতে হবে ওর এই শরীরটা। না না, আমি কিছুতেই ছাড়বো না রিমলির দেহে। সেই দিন ওরা রাতের বেলা আমার বাসা তালতলার নিচ দিয়ে ফিরছিল, আর রিমলি এমনিতেই নতুন বউ, তার উপরে ওর পুরো চুলটাই ছিল কোলা, আর তাতে আকৃষ্ট হয়েই আমি ওর শরীরে বাসা বেঁধেছি। ও শরীর এখন আমার, কিছুতেই আমি শরীর ছাড়বো না, ছেড়ে যাবো না। তুই যাবি না মানে? তোকে এই শরীর ছাড়তেই হবে, না হলে আমি তোকে আজই শেষ করে দেব। বলার সাথে সাথে কিছু একটা যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলো শিবতান্ত্রিক। সঙ্গে সঙ্গে রাঙা বউয়ের দিক থেকে ভেসে এলো জ্বালানির চিৎকার। না না না, থাম! আমি আর সইতে পারছি না এই শরীরের জ্বালা। আমি যেন আগুনে জ্বলে পুরো ভস্ম হয়ে যাচ্ছি। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো এই শরীর, ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায়। তোকে তো রিমলির শরীর ছেড়ে যেতেই হবে, আর কথা দিতে হবে আর কোনো দিন তুই ফিরে আসবি না, আর কোনো মানুষের কোনো দিন কোনো ক্ষতি তুই করবি না। তবে তুই যে ওর শরীর ছেড়ে দিয়ে চলে যাবি, তার কি প্রমাণ রেখে যাবি তুই? আমি কথা দিলাম আমি আর কোনোদিনও ফিরে আসবো না। আর আমি যাওয়ার সময় এই বড় গাছটার ওই ডান দিকের বড় ডালটা ভেঙে দিয়ে যাব। তবে তান্ত্রিক, তোকেও আমায় একটা কথা দিতে হবে, আমায় মুক্তি দিতে হবে তোকে। কিসে তোর মুক্তি বল? আমি চলে যাওয়ার পর রিমলির শরীরে যে বেনারসি শাড়ি, গয়না আর যা যা কিছু থাকবে, সবটাই তোকে মন্ত্র দ্বারা শুদ্ধ করে গঙ্গা জলে ভাসিয়ে দিতে হবে। জীবিত অবস্থায় আমি নিজের স্বামীর অপেক্ষা করতে করতেই মৃত্যুবরণ করেছিলাম, তবে এবার মনে হয় আবার মুক্তি ঘট। তাই হবে, তুই চলে যা, তোকে মুক্তি আমি দেব, এই কথা দিলাম। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সেইখানে উপস্থিত সমস্ত গ্রামের মাতব্বর মানুষেরা দেখল কোথাও কোনো হাওয়া না থাকা সত্ত্বেও হঠাৎ করে বড় গাছটার ডান দিকের ডালটা মড়মড় করে ভেঙে পড়ল। শিবতান্ত্রিক তৎক্ষণাৎ উপস্থিত সবার মাথায় গঙ্গাজল ছড়িয়ে এগিয়ে গেলেন বিপুলের স্ত্রী রিমলির দিকে। কোথায় সেই বিভীষিকাময় মূর্তি, কোথায় সেই বিভৎসতা? এই যে গ্রামের নিরীহ রিমলি। শিবতান্ত্রিক তার মাথায় হাত বুলিয়ে এগিয়ে গেলেন বাড়ির দিকে। সবাই ঘরে প্রবেশ করেই চমকে গেল, কারণ মাটির বিছানার ওপর শুয়ে আছে বিপুল। সে হয়তো প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর সবাই বাড়ির গোয়ালের দিকে গিয়ে দেখল এক অদ্ভুত বিস্ময়কর গায়ে কাঁটা দেওয়া দৃশ্য। সেইখানে মোড়ের ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে বিপুলের দুটো গরু। কোনো বিভৎস প্রেত যেন তাদের শরীরটা প্রচণ্ড আক্রোশে দাঁত দিয়ে ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে। পুরো গোয়াল ভেসে যাচ্ছে রক্তে। তার কারণ হয়তো একটাই, সেই রাঙা বউ বিপুলের ক্ষতি করতে না পেরে হয়তো খিদের জন্য হত্যা করে এই নিরীহ পশুগুলোকে। তবে সেই দিন ভোরের আলো ফোটার আগেই রিমলির জ্ঞান ফেরে। তার এই কয়দিনের একটা কথাও মনে নেই। রিমলির কথা শুনে বোঝা গেল তার জীবনের থেকে যেন এই দিনগুলো সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। সেই দিন সূর্য ওঠার আগেই সমস্ত রাঙা বউয়ের শাড়ি আর অলংকার শিবতান্ত্রিক মন্ত্র দ্বারা শুদ্ধ করে ভাসিয়ে দেন গঙ্গার জলে। হে মা গঙ্গা, তুমি তোমার পবিত্রতায় ধুয়ে দাও সমস্ত পাপ, সমস্ত অপশক্তির মুক্তি দাও, সমস্ত পাপ মোচন করে মুক্তি দাও সেই অভাগীকে, মুক্তি দাও মা। শেষ হলো আমাদের আজকের গল্প রাঙা বউ ফিরে এলো। গল্পকার রূপম রায়।
লোক ও পোস্টমাস্টার সূর্য, রাঙাবউ খুশি, বিপুল এবং নিবারণ রাহুল, পিসি অঙ্কিতা, শিবুতান্ত্রিক বাল্মীকি, রিমলি মোহর, আনোয়ার গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী রূপম রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।